প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আমি আজও তোমাদের সামনে পৌরনীতি সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা নিয়ে আসছি। আমাদের গতদিনের আলোচনার সর্বশেষ বিষয়টি ছিল, যে টপিকটি ছিল, সেটা ছিল সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সমূহ বা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাসমূহ। আজকে এর ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসলাম যে টপিকটি, সেটি হলো সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ সমাধানের উপায়। আমরা অবশ্যই জানি, বিশ্বের প্রতিটি রাষ্ট্র যেহেতু সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, এই মর্মে রাষ্ট্রসমূহ নিজ নিজ ব্যবস্থা অনুযায়ী, পদক্ষেপ অনুযায়ী, তাদের নিজস্ব চিন্তাধারা অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো কৌশল অবলম্বন করে থাকে। আবার কৌশল অবলম্বন করার সাথে সাথে এই সব ক্ষেত্রে অনেক বাধাও উপস্থিত হয়ে যায়। তো আমাদের রাষ্ট্র এর বাহিরে নয়, আমরাও চাই একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। তো আমরা আমাদের রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব চিন্তা ভাবনা করে আসছি, সেদিক থেকে আমাদের রাষ্ট্রেও কতগুলো বাধা কাজ করছে। আমি গত ক্লাসে বলছিলাম তোমাদের সামনে, আমাদের জন্য প্রয়োজন আমাদের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব বাধা আছে, এই বাধাগুলোকে এড়িয়ে, এই বাধাগুলোকে দূর করে এইসব সমস্যাসমূহ উত্তরণের উপায় খুঁজে বের করা উচিত। আমরা ঠিক তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব সমস্যা আমাদের জন্য কাজ করছে, আমাদের সামনে কাজ করছে, সেই সমস্যাসমূহ কীভাবে সমাধান করা যায় সেই চিন্তা আমরা প্রতিনিয়তই করে থাকি। সেই আলোকে, সেই একই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে এই সমস্যাসমূহ সমাধানের উপায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ সমাধানের জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন করা। সংবিধানে আমি বোর্ডে লিখেছি, সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তার যথাযথ বাস্তবায়ন। তোমরা লক্ষ্য করো, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সংবিধানে তাদের জনগণের মৌলিক অধিকারের কথা উল্লেখ থাকে। আমাদের সংবিধানেও আমাদের মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে, কিন্তু তা রাষ্ট্রীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হচ্ছে, সেটাই আমাদের দেখার বিষয়। আসলে প্রকৃতপক্ষে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না কোনো দেশে মৌলিক অধিকারগুলো। তাই আমরা যদি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সংবিধানে আমাদের জন্য যে সব মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, সেগুলো যথাযথ বাস্তবায়ন দরকার। যথাযথ বাস্তবায়ন হলেই আমরা এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। তারপরে যে উপায়টি আমরা খুঁজে বের করছি, সেটা হলো
মিডিয়া বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ এর অবসান। সরকার হস্তক্ষেপের অবসান করে। যেহেতু আমরা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে, গণমাধ্যম থেকে তথা প্রচার মাধ্যম থেকে আমরা রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমূহের সমাধান এর পরামর্শ আমরা দেখতে পাই, আমরা পেয়ে থাকি। মিডিয়াগুলো, গণমাধ্যমগুলো রাষ্ট্রের জন্য এইসব ক্ষেত্রে কাজ করে, নিরপেক্ষভাবে এই মাধ্যমগুলো কাজ করতে চায় এবং স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই এইসব বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমের উপর যাতে কোনো দেশে কোনো সরকারের হস্তক্ষেপ না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ মিডিয়া ও গণমাধ্যম বা সকল প্রকার প্রচার মাধ্যম থেকে সরকারের সকল প্রকারের হস্তক্ষেপ এর অবসান ঘটাতে হবে, তবে প্রতিটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব এবং এই সুশাসন প্রতিষ্ঠার সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। পরবর্তী পর্যায়ে যে উপায়টি আমরা খুঁজে বের করছি, সমস্যা সমাধানের যে উপায় আমরা দেখতে পাই, সেটা হলো, আমি বোর্ডে লিখছি, তোমরা দেখবে। সহিংসতা দূরীকরণ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা দূরীকরণ। সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা দূরীকরণ। রাষ্ট্রীয় পর্যায়ে যেসব সহিংসতা আসে, সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়, সহিংস পরিবেশ এর উদ্ভব ঘটে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আসে, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশে যখন অস্থিতিশীলতা আসে, তখন অবশ্যই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কাজে আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাষ্ট্র থেকে সকল প্রকার সহিংসতা যা রাষ্ট্রের কল্যাণের জন্য ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যেখানে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে কাটা ছোড়াছুড়ি হয়, সেসব আমাদের থেকে দূর করতে হবে, যে কোনো রাষ্ট্র থেকে দূর করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব, সুশাসনকে ফিরিয়ে আনা যাবে। তারপরে যে উপায়টি আমরা করতে পারবো সেটা হলো জবাবদিহিতা নিশ্চিতকরণ বা জবাবদিহিতা বা দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা।
আমি খুব সংক্ষেপে বলছি, সুশাসন সমস্যা সমাধান করতে হলে সরকারের নিম্নতর পর্যায় থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত প্রশাসনিক ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, রাষ্ট্রীয় কাজে যারা অংশগ্রহণ করে, সকলের ক্ষেত্রে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ সকলকে তাদের কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সবার উপরে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে, সবার মধ্যে দায়বদ্ধতা থাকতে হবে। এই নীতিটা বাস্তবায়ন করতে হবে, শক্ত হাতে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের থেকে সুশাসন এর সমস্যা সমূহ থাকবে না, সমস্যার সমাধান হবে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়ে যাবে। তারপরে যে কারণটা বলছি, উপায়টা বলছি, সেটা হলো প্রশাসনের স্বচ্ছতা আনয়ন করতে হবে, সকলের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। নৈতিক মূল্যবোধ মানে কি? নৈতিক মূল্যবোধ হলো, আমি যদি কোনো সেক্টরে কাজ করি, মানে আমি কোনো রাষ্ট্রীয় কোনো কাজে যুক্ত থাকি, তাহলে আমি যাতে আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারি, সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হচ্ছে সেই দায়িত্ব যাতে আমি সম্পূর্ণ শেষ করতে পারি, এখানে কোনো গাফলা না আসে, মানে পুরোপুরি দায়িত্বশীল হয়ে যাতে আমি আমার দায়িত্বটা শেষ করতে পারি, আমার কাজগুলো আমি প্রতিদিনের কাজ শেষ করতে পারি, সেই সচেতনতা নৈতিকতা যেন থাকে সকলের মধ্যে। এই নৈতিক মূল্যবোধ সকলের মধ্যে জাগ্রত করতে হবে। তারপরে যে উপায়টি আমি প্রতিদিনই বলি, প্রায় আইনের অনুশাসন প্রতিষ্ঠা। প্রশাসনের সকল ক্ষেত্রে আইনের অনুশাসন অপরিহার্য। আমরা যদি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, যে কোনো রাষ্ট্রে যদি সুশাসন নিশ্চিত করা দরকার মনে করি, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেখানে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কারণ সুশাসন প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান শর্ত হলো আইনের শাসন নিশ্চিত করা। তারপরে যে উপায়টি আমরা খুঁজে বের করছি সেটা হলো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। আমরা বর্তমান বিশ্ব রাজনীতিক পরিস্থিতিতে আমরা দেখতে পাই, আমরা বিশ্ব রাজনীতিক পর্যালোচনা করে গবেষণা করে আমরা জানতে পাই, বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার বিভাগ নিয়ন্ত্রণ বিভিন্ন দল, গোত্রের, সম্প্রদায়ের, এমনকি সরকারের নিয়ন্ত্রণে থেকে যায়। বিচার বিভাগের কোনো স্বাধীনতা থাকে না, যার ফলে বিচার বিভাগ নিরপেক্ষ ও স্বাধীনভাবে তার বিচার কার্য সম্পাদন করতে পারে না, যার ফলে সুশাসন ব্যাহত হয়, অর্থাৎ বিচার প্রার্থীরা সঠিক ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সুতরাং আমি বলছি, পৌরবিজ্ঞানের ভাষায় কোনো রাষ্ট্রে যদি সুশাসন নিশ্চিত করতে হয়, বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে, বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে হবে এবং বিচার বিভাগ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার বিচার কার্য সম্পাদন করতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আসি, আমরা যে উপায়টি খুঁজে বের করছি সেটা হলো সরকারের দক্ষতা বৃদ্ধি। সুশাসন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, যা করতে হবে, যা করণীয় সরকারের, এমনকি জনগণকে সাথে করে নিয়ে, জনগণের সক্রিয় অংশগ্রহণ সাথে নিয়ে যা করার দরকার সরকারকে সেগুলো অবশ্যই করতে হবে। অর্থাৎ সরকারকে তার দক্ষতা বৃদ্ধি করতে হবে দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য। তারপরে যে উপায়টি আমরা খুঁজে বের করছি সেটা হলো দুর্নীতি রোধকরণ। দুর্নীতি রোধ করাটা আসছে আমাদের 10 নম্বর উপায়ে। এর আগে আমি লিখছিলাম, সবগুলো লেখা সম্ভব নয়, একটি অনলাইন ক্লাস সংক্ষিপ্তভাবে দিতে হয়। আজ বিশ্ব রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি বা
ইংরেজিতে যার প্রতিশব্দ হলো করাপশন। এই করাপশন শব্দটা এত গভীরভাবে, এত কমনলি আলোচনায় আসছে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায়, যার কোনো পাওয়ার নেই। এই দুর্নীতির কারণেই কোনো রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারে না, রাষ্ট্র উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না, কল্যাণমূলক কাজগুলো রাষ্ট্র বাধাগ্রস্ত হয়। অর্থাৎ যে কোনো রাষ্ট্রে যখন দুর্নীতি মহামারী আকারে ধারণ করে, আজকের করোনার মতো যখন মহামারী আকারে ধারণ করে, তখন অবশ্যই রাষ্ট্রটি মানে কি হয়ে যায়, ভেঙে পড়ে, রাজনৈতিকভাবে ভেঙে পড়ে, অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে, সামাজিকভাবে ভেঙে পড়ে, সাংস্কৃতিক ক্ষেত্রে মানে সকল ক্ষেত্রে রাষ্ট্রটি ভেঙে পড়ে, রাষ্ট্রটি আর সামনের দিকে এগোতে পারে না। সুতরাং আমাদের বা সকল রাষ্ট্র থেকে দুর্নীতিকে পরিহার করতে হবে। প্রত্যেকটি নাগরিককে দুর্নীতিকে না বলা উচিত, যেন আমরা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। আর দুর্নীতি রোধ করার জন্য যা যা করণের দরকার সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। দুর্নীতি আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন প্রচার মাধ্যমে, গণমাধ্যমে আমরা জানতে পাই, বর্তমান বিশ্ব মহামারীতে, এই করোনার মতো মহামারীতেও বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্রের জন্য তারা জোর গলায় কথা বলে, বক্তব্যে তাদের জোর গলায় কথা বলতে শোনা যায়, দেখা যায়। এইসব দেশে বর্তমান মহামারীতেও দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সুতরাং আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে যে উপায়টি আমরা খুঁজে পেয়েছি সেটা হলো অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যোগ্য নেতৃত্ব ছাড়া, এই যে আমরা সুনাগরিকের গুণাবলীতে পড়ছিলাম, আমি সুনাগরিকদের উপর 3টি গুণের কথা বলছিলাম, বিবেক, বুদ্ধি, আত্মসংযম। এই 3টি গুণ সম্পন্ন, বিশেষ করে বিবেক বুদ্ধি সম্পন্ন লোক এই যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়ে থাকে। নেতৃত্ব হলো নেতার গুণ, এই 3টি গুণ অবশ্যই নেতার মধ্যে থাকতে হবে। সুতরাং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে, এই সুশাসন প্রতিষ্ঠায় যে বাধাসমূহ কাজ করে সেগুলো থেকে উত্তরণ করতে হলে, আমাদেরকে এগুলো থেকে সরে আসতে হলে অবশ্যই সুযোগ্য নেতৃত্ব বা যোগ্য নেতৃত্ব দরকার। আমরা যোগ্য নেতৃত্বকে নির্বাচন করব। তারপরে যে উপায়টা আমরা খুঁজে বের পেয়েছি সেটা হলো স্বাধীন, সার্বভৌম ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা। তাহলে স্বাধীন, সার্বভৌম, নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কি আমরা আজকে জানতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কি? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো আইনসভা, বিচার বিভাগ, সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন প্রভৃতি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলোকে সর্ব অবস্থায় একদম দেশপ্রেমের স্বার্থে, দেশের স্বার্থে এগুলোকে স্বাধীন, নিরপেক্ষ ও সার্বভৌম রাখতে হবে, যাতে এগুলোর উপরে কোনো হস্তক্ষেপ না আসে, কোনো দলের বা সরকারের কোনো ব্যক্তির জন্য কোনো হস্তক্ষেপ না আসে। এগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তবে আমাদের মধ্যে সুশাসন ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তারপরে আসি যে উপায়টা আমি খুঁজে বের করছি, সেটা হলো জনস্বার্থকে প্রাধান্য দেওয়া। জনস্বার্থকে তো অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমি বলছিলাম দেশপ্রেমের স্বার্থে, দেশের কল্যাণে নিজের ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে, দলীয় স্বার্থকে পরিহার করে, নিজের পারিবারিক স্বার্থকে পরিহার করে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ জনগণকে তাদের রাজনৈতিক অংশগ্রহণে নিয়ে আসতে হবে, জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, জনমতকে প্রাধান্য দিতে হবে। তারপর তবে সুশাসন ফিরে আসবে। তারপরে যে উপায়টি আমরা খুঁজে পেয়েছি সেটা হলো স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ। স্থানীয় সরকার কাঠামোকে অবশ্যই শক্তিশালীকরণ করতে হবে, নতুবা আমাদের লোকালিটির যে
শাসন ব্যবস্থা সেটা ব্যাহত হয়ে যাবে। স্থানীয় পর্যায়ের যে শাসন উন্নয়ন উন্নতিকরণের যে পদক্ষেপ এগুলো ব্যাহত হয়ে যাবে, যে যার কারণে রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এগুলো সুতরাং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ করতে হবে, স্থানীয় সরকার কাঠামোকে উন্নতিকরণ করতে হবে, অর্থাৎ স্থানীয় সরকারের উন্নয়ন ঘটানো অবশ্যই দরকার, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তারপরে যে উপায়টি আমরা খুঁজে পেয়েছি সেটা হলো জন অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি। রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের উন্নতির জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য জনগণ যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, স্ব যোগ্যতা অনুযায়ী স্ব কর্মক্ষেত্রে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে, এই সব ক্ষেত্রে তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তারপরে সর্বশেষ যে উপায়টি আমরা পেয়েছি সেটা হলো, আমি কতদিনও বলছিলাম সেটি কথা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতার ভারসাম্য মানে প্রশাসনিক ক্ষেত্রে যেসব বিভাগ কাজ করবে, বিশেষ করে প্রশাসনিক 3টি বিভাগের কথা আমি বলছি, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। এই 3টি বিভাগ যাতে করে স্ব ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্ব স্ব ক্ষেত্রে স্বাধীন, নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দরভাবে পালন করতে পারে। কোনো বিভাগ যাতে কোনো বিভাগের উপর হস্তক্ষেপ সৃষ্টি না করে, কোনো বাধার কারণ হয়ে না দাঁড়ায়, এগুলোর উপরে যেন কোনো প্রভাব না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব বা ক্ষমতা যেন যথাযথভাবে নিষ্ঠার সাথে, দেশপ্রেমের সাথে, কল্যাণের সাথে সম্পন্ন করা যায়, সেদিকে সরকারকে এবং ওই দেশের সংশ্লিষ্ট দেশের নাগরিককে অবশ্যই খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। তবেই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, এমনকি যে কোনো রাষ্ট্রে সুশাসন ফিরে আসবে। আমরা আশা রাখি আমাদের দেশেও এর ব্যত্যয় হবে না। আমাদের দেশের ক্ষেত্রেও আমরা সেদিকে খেয়াল রাখবো, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আজ তোমাদের সামনে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ সমাধানের উপায় নিয়ে আলোচনা করলাম। আশা রাখি তোমরা উপকৃত হবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা না শুধু, দ্বাদশ শ্রেণীতে যারা আছো, যারা পরীক্ষা দিবে, আগামীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা উপকৃত হবে। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো রাখবে, প্রশ্নগুলো করবে। আগামী দিনের ক্লাসে থাকার জন্য তোমাদেরকে আজ ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।